আচ্ছা, সত্য সন্ধানী আবারও যুক্ত হয়েছেন। আপনি কি আনমিউট করে কথা বলবেন নাকি কথা বলবেন না? জি, হুদাই জি ভাই। যুক্ত হয়েছেন? হ্যাঁ, ভাই শোনা যাচ্ছে এখন ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, আসিফ ভাই আমি আসলে হচ্ছে যে আপনার সাথে একটু যৌক্তিকভাবেই কথাবার্তা বলতে চাই। আসলে আমার ওরকম আসলে ইচ্ছা নাই আপনাকে বিরক্ত করার। তো আপনি আ আগের দিন একটা কথা বলছিলেন। আপনি কি ভাই একটু আগে আমাকে যুক্ত করছিলেন কি ভাই একটু আগে? আমাকে? হ্যাঁ, হ্যাঁ, একটু আগে যুক্ত করেছিলাম কিন্তু আপনি কোন কথা বলেননি। সাড়া শব্দ ও আচ্ছা, করেন আচ্ছা। নাই। ও সরি আমি খেয়াল করিনি। আচ্ছা। তো ভাই এখন আপনি এর আগের দিন একটা কথা বলছিলেন যে আ যে নারীদের মানে পর্দা সংক্রান্ত ব্যাপারে একটা কথা বললেন যে যদি মানে আপনার মানে যেটা বলছিলেন যে নারীরা যদি বেপর্দা হয়েও থাকে বা তার ড্রেস যে মানে যেটা খুশি সেটাই পড়ে, তো তারপরেও এতে কোনো মানে মানে কোন ধরনের মানে অন্যের কোনো ক্ষতি হচ্ছে না। মানে আপনি এরকমটা কথা বলছিলেন। তাই না? এরকম একটা কথা বললেন না? ২ দিন একটা লাইভ দেখলাম গতদিন। হ্যাঁ, অবশ্যই। ওতে অন্যের কারো কোনো ক্ষতি হচ্ছে না। যদি আচ্ছা, আপনি ক্ষতিটা দেখাতে পারেন, যেমন ধরেন আমি সেই সাথে এটাও বলেছি যে মানুষ যদি একদম নগ্নভাবে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, তখন মানুষের শরীরে অনেক ধরনের ফ্লুইড থাকে। এগুলা কি শুনেছিলেন নাকি একটু কি শুনছেন হ্যাঁ, শুধু? হ্যাঁ, হ্যাঁ। শুনেছি। আপনি বলছিলেন যে ফ্লুইড বের হতে পারে, জীবাণু ছড়াতে পারে এরকম কথা বলছিলেন আপনি। ঘাম হ্যাঁ। ঘাম বের হইতে পারে। ঘামের কারণে আরেকজনের গায়ে সেই ঘামটা গিয়ে লাগতে পারে। সেটার থেকে নানা ধরনের রোগ ব্যাধি ছড়াইতে পারে। হ্যাঁ। এইগুলা হচ্ছে আ পাবলিক সেফটি যে জিনিসগুলা পাবলিক সেফটি সেটা বজায় রাখতে হবে। পাবলিকের যেন আচ্ছা, কোন ধরনের মানে ক্ষতি যেই ক্ষতিটা আপনি প্রমাণ করতে পারবেন, হ্যাঁ? সেই ক্ষতিটা প্রমাণ করা যায়। ঠিক আছে? আচ্ছা। এখন এখন মনে করেন আপনি লাল শার্ট পইরা বাইরেছেন, হ্যাঁ? লাল শার্ট পইরা ধরেন বাইরেছেন। লাল শার্ট দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়, হ্যাঁ? আমার একের কষায় থাপ্পড় মারতে ইচ্ছা করে আপনারে, হ্যাঁ? মনে করেন লাল শার্ট পইরা যেই বের হোক, এরে মানে কান পট্টি একে লাল করে দিতে ইচ্ছা করে থাপড়ায়া। কারণ কি? কারণ ভাই আমার লাল শার্ট ভাই ভাল লাগে না। ভাই আমার ভাই খুব খারাপ লাগে ভাই। আমার মানে খুবই অপছন্দ লাল শার্ট। আর মাঝে হলুদ শার্ট দেখলে আমার এক্কারে মানে মানে বাইরা ওরা পাছা লাল করে দিতে ইচ্ছা করে। হলুদ শার্ট আমি একদম এটাও আমি একদম পছন্দ করি না। হ্যাঁ? হলুদ শার্ট কেউ পরবো, হলুদ জামা কেউ পরবো, হলুদ কালার কেউ পরবো এটাও আমি দেখতে পারি না। হুম? আমার আচ্ছা। ভাই খুব সমস্যা হয়। হুম। আমার যদি এই সমস্যাটা হয় তাইলে আমার কি করতে হবে? আমার করতে হবে একটা ডাক্তারের কাছে গিয়া মানসিক চিকিৎসা নিতে হবে। যদি আমার লাল শার্ট দেইখা আমার কিরবির করে, আমার চুলকায়, আমার যদি হলুদ জামা কাপড় দেখলে যদি আমার বাইরিতে ইচ্ছা করে তাইলে আমার একটা মানসিক সমস্যা আছে। আমার দরকার হাসপাতালে যাওয়া, মানসিক রোগের যে চিকিৎসক আছে তার সাথে কথা বলা, তাকে বুঝায়া বলা যে, "আমার এই মানসিক সমস্যাটা ভাই হইতেছে। আমি তো কি করমু?" তখন ডাক্তার আমাকে চিকিৎসা দিবে। চিকিৎসা দিয়ে আমাকে ভালো করবে। এটা আমার সমস্যা। হ্যাঁ? এটা যে ব্যক্তি আপনি হলুদ শার্ট পরবেন নাকি লাল শার্ট পরবেন এটা কিন্তু আপনার সমস্যা না। আপনার কোন দায় নাই। কোন হালার আসিফ মহিউদ্দিন কি ওর ভাল লাগে না খারাপ লাগে এইটা দেখানোর আপনার টাইম নাই, আপনার দরকারও নাই। আপনার অধিকার আছে। ইচ্ছামত লাল পড়বেন, হলুদ পড়বেন, কমলা পড়বেন, কালা পড়বেন, সাদা পড়বেন। এটা আপনার ব্যাপার। আপনি এখানে কাউরে তোয়াক্কা করবেন না। যতক্ষণ পর্যন্ত না আরেকজনের ক্ষতি হইতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি দাবি করতে পারি, "ভাই আমার না অনেক ক্ষতি হইতেছে ভাই। আমার না মেজাজটা চিরবির করতেছে ভাই। হ্যাঁ? আমার না খুব এই হলুদ জামা দেখলেই আমার মেজাজটা একেবারে বাইরা পাছার হাড্ডি ভেঙে দিতে ইচ্ছা করে ভাই। এটা আমি কি করবো ভাই?" কি করব? আমি ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব, মানসিক চিকিৎসার সাহায্য নিব। সাহায্য নিয়ে আমি চিকিৎসা করাবো। কারণ এটা আমার সমস্যা। এটা আমার কোনো ভিজিবল কোনো ক্ষতি না। আমার কোনো আসলে কোনো ক্ষতি হইতেছে না এটা। মানসিক সমস্যার কারণে আপনার সাইকোলজির কারণে এইরকম কিছু আপনি ভাবতেছেন যে আপনার তারে মারা দরকার। তার গায়ে টাচ করার কোনো অধিকার আপনার নাই। কারোর গায়ে টাচ করার কোনো অধিকার আপনার নাই। একটা লাল শার্ট পরা মানুষকে দেখলে আপনার উত্তেজিত হইতে পারেন। উত্তেজিত হওয়াটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু তাই বলে যে তার গায়ে আপনি টাচ করবেন বা তারে কিছু কথা বলবেন বা তারে মাইর দিবেন, এইটা আপনি করতে পারবেন না। এইটা করলে তার অধিকারটা ভায়োলেট হয়ে যাবে। এই যে আপনি যদি এখন বলেন যে, "ভাই আমার তো ক্ষতি হইতেছে ভাই।" না, এইটা বলা এটা আপনি যতই ক্ষতি হোক আপনার যে কি করতে হবে? চিকিৎসা নিতে হবে এই ক্ষতির জন্য আপনার গিয়ে আপনার সমস্যা এটা। এটা অন্য কারো সমস্যা না। আপনার গিয়ে চিকিৎসাটা নিতে হবে। চিকিৎসা নিয়ে চিকিৎসা করাইতে হবে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা। এখন আমি যদি একটু পজিটিভ ওয়েতেই বলি ভাই, যে আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনার কথাটা লজিক্যালি ঠিক আছে। এখন আমি যদি একটু মানে পজিটিভ সেন্সেই বলি দেখেন যে বেপরদা হওয়ার কারণে যে হ্যাঁ, কারো মেন্টাল প্রবলেম থাকতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি যে কোনো নারী বা মেয়ে হোক আ আপনি কিন্তু ভাই নেগেটিভ সেন্স এ নিয়েন না, হ্যাঁ? তো ধরেন যদি সে বাইরে বের হয়, সে মানে বাইরে হোক বা যেখানেই হোক যদি মনে করেন যে মানে বেপরদা অবস্থায় যদি ছেলেমেয়েরা যদি মানে খুবই ক্লোজ কনট্যাক্ট এ থাকে, হ্যাঁ? তাদের ভিতরে কিন্তু যে এক ধরনের যে কি বলবো অ্যাট্রাকশন যেটা মানে সৃষ্টি হতে পারে। ধরেন কথার কথা আমার ওয়াইফ আছে। এখন যদি আমার ভাই আমার আপনি ভুল বলতেছেন। এগুলো ভুল কথা ভাই। আচ্ছা, আমি আচ্ছা। ইউরোপে থাকি বেশ কয়েক বছর, প্রায় ১০ বছর, ১১ বছর হয়ে যাচ্ছে। এখানে নুড বিচ আছে। নুড বিচ কি জানেন ভাই? হ্যাঁ। ওপেন আরকি ওপেন ন্যাংটা হয়ে সব শুয়ে থাকে ভাই, হ্যাঁ। ওখানে গেছিলাম, বুঝছেন? ওখানে গিয়ে দেখছি হ্যাঁ, হাজার মানুষ ন্যাংটা হয়ে শুয়ে আছে। ন্যাংটা হয়ে রৌদ্রের ভিতরে শুয়ে আছে সামারে। মানে খুব বিরাট এলাকা, বিরাট বিচ। বিরাট বিচে নারী, পুরুষ, বাচ্চা-কাচ্চা, বুড়ি-টুড়ি সব মিলা ন্যাংটা হয়ে পড়ে আছে। হ্যাঁ? খেলতেছে, কেউ খেলতেছে, কেউ দৌড়াইতেছে, কেউ এটা করতেছে, সেটা করতেছে। এটার নামই নুড বিচ। সবাই ন্যাংটা-প্যাংটা হয়ে ঘোরাঘুরি করতেছে এখানে। হ্যাঁ? কারো কোনো ইয়া নাই। কারো গায়ে কোনো জামার কাপড় নাই। এখন আমি এখন ঢুকতে গিয়া এখন আমি পইড়া গেছি বিপদে। এখন তো আমি তো বাংলাদেশ দিয়ে আইছি, তাই না?
আমার তো ভাই হুম। লজ্জা শরম বেশি। আমি তো মানে জাইঙ্গা খুলতে পারি না। আমি সবই খুলছি কিন্তু জাইঙ্গা তো খুলতে আমার খুব শরম লাগতেছে। এজন্য আমি আর বেশি ভিতরে ঢুকি নাই। ভাই আমি পারব না ভাই আমার ন্যাংটা হইতে। এখানে কত মানুষ, আমি পারব না ভাই চলে আসছি। ওই পর্যন্ত ওই যে গেটের একটু ভিতর পর্যন্ত গিয়ে আমি আবার ফেরত আসছি। কারণ আমার পক্ষে সম্ভব না ভাই, হ্যাঁ? কারণ আমি বাংলাদেশ দিয়ে আইছি। আমার ছোটবেলা থেকে আমি এইভাবে বিল্ড আপ হইছি। তো আপনি যেই কথাটা বললেন যে মানে নারী পুরুষ দেখলেই নাকি মানে হবে কি হবে? এটা তো এইখানে তো বিরাট অঞ্চল। তাইলে তো এইখানে পুরা গ্যাং রেপ হয় মানে ভয়ংকর রেপারেপি হয়ে যেত। সাংঘাতিক সবাই সবার উপরে ঝাঁপায় পড়ত। তাই না? সবাই ন্যাংটা। হ্যাঁ? প্রায় ২-৩ হাজার মানুষ সবাই ন্যাংটা হয়ে শুয়ে আছে। আপনি যেটা বলতেছেন সেটা যদি সত্য হইতো, তাইলে ইউরোপের নুট বিচ বিশেষ করে হইতো এক্কারে ধর্ষণের জায়গা। একটা মানুষও রক্ষা পাইত না। কোন মানুষ এনে মানে জান নিয়া ফেরত আইতে পারত না। ঠিক আছে? ওইখান থেকে কেউ জান নিয়া ফেরত আইতে পারত না। এটা আপনাকে একটা ঘটনা বললাম। এরকম অসংখ্য জিনিস আমি আপনাকে দেখাতে পারি। সামারে আরো একটা জিনিস হয় এখানে আমি যে শহরে থাকি এখানে একটা পার্টি এরিয়া আছে যেখানে পার্টি হয়। সেই পার্টি এরিয়াতে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই আপনাকে ওয়েলকাম। কি অবস্থা ভাই কেমন আছেন? থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ। ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ঠিক আছে ফারাজ ভাই আমি পয়েন্টটা শেষ করি। যে আমি এখানে সামারে আমি যখন ১ম আসছি তখন ওই পার্টি এরিয়াতে ঘুরতাম-টুরতাম মানে ডিস্কোতে যাইতাম। ভাই ভাই নাচানাচিও তখন একটু আধটু করতাম। তো ওইখান থেকে ফেরত আসার সময় রাত ধরেন শনিবার রাত বা শুক্রবার রাত ৩টা বাজে। সেই সময় আমি দেখতাম ট্রেনে আমি একা ফিরতাম। দেখতাম অনেকগুলা মেয়ে একা উঠছে। যে মেয়েগুলার গায়ে যে জামা-কাপড় সেগুলা প্রায় নাই বললেই চলে। এটা মানে কোন গোনার ভিতরেই না। এত ছোট জামা এবং এত ট্রান্সপারেন্ট জামা যে ভিতরে সবই দেখা যাচ্ছে। হ্যাঁ? তো এখানে রাত ৩ টার সময় একটা মেয়ে একা ট্রেনে করে বাসায় ফিরতেছে হালকা মদ-টদ খায়া একটু ডুলতে। কোন বাপের বেটা এখানে আমি দেখলাম না এখন পর্যন্ত কোন বাপের বেটা গিয়া তার একটা টাচ করছে। একটা টাচ পর্যন্ত করছে। এটা কোন বাপের বেটার আমি দেখি নাই। হ্যাঁ? হয়তো হইতে পারে কোন ঘটনা এখানে হইতে পারে। কিন্তু আমার চোখে ভাই পড়ে নাই। আমি এতদিন আইলাম গেলাম। কত মেয়ে দেখলাম, কত সুন্দরী ভাই একেকটা হচ্ছে গিয়ে হলিউডের নায়িকা, বলিউডের নায়িকা এগুলা ফেল করে দেয়। এরকম মেয়ে পাতলা জামা পইড়া ঘুরতেছে। আমি তো দেখলাম না তো ভাই কেউ কোনদিন টাচ করতে। হ্যাঁ, এটা দেখছি যে কিছু পোংটা পোলাপান উইঠা বলতেছে যে, "তুমি তো অনেক সুন্দরী। তুমি আমার সাথে যাবা? আমার সাথে মানে আমার বাসায় যাবা? আমার সাথে ডিস্কোতে যাবা?" এগুলা বলে। কিন্তু ওই মেয়ে যদি একবার না বইলা দেয় তখন ওই মেয়েটারে টাচ করা এটা সম্ভব না। হ্যাঁ? ওই মেয়েটারে যে গিয়ে টাচ করবে এটা হইতে পারে না। এটা আমি দেখি নাই। আমার মানে এত বছরের জীবনে জার্মানিতে এত বছর ধরে আছি। তো আমাদের ভাই বলতেছে যে মানে হ্যাঁ, উত্তেজনা তো মানুষের হইতেই পারে ভাই। একটা মেয়ে সুন্দরী মেয়ে মানে ফিগার-টিগার ভালো দেখলে তো উত্তেজনা তো হইতেই পারে। এটা তো আমার তো উত্তেজনা হবেই। খুব স্বাভাবিক। আমি তো ভাই গে না। আমি তো স্ট্রেইট একটা মানুষ। আমার তো দেখলে উত্তেজনা হবেই। কিন্তু উত্তেজনাটা আমি কন্ট্রোল করতে পারি। I can control myself. আমি জানি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। একটা সুন্দরী মেয়ে দেখলে তার উপরে আমার ঝাঁপায় পড়ার কোনো স্কোপ নাই, কোনো সম্ভাবনা নাই। জীবনে ভাই অনেক সুন্দরী মেয়ে দেখছি, অনেক হট মেয়ে দেখছি, অনেক কম জামাকাপড় পরা ন্যাংটা মেয়েও দেখছি। হ্যাঁ? এখানে জাউনা আছে। জাউনা যেইটা হচ্ছে গরম পানির এক ধরনের ভাপ দেয়, সেই ভাপ দিয়ে সেখানে গোসল করে। হ্যাঁ? বইসা থাকে। কাঠের চেয়ারে কাঠের উপরে বইসা থাকে, শুয়ে থাকে। একটু গরম পানি জার্মানির বাইরে যারা আছেন তাদের জন্য বলে দিই সোনা। উনারা বলতেছেন সাউনা। হ্যাঁ, সাউনা। কিন্তু এই জার্মানিতে এস এর উচ্চারণ হচ্ছে জেড, হ্যাঁ? জাউনা বলে এখানে। তো এই জাউনাতে আমি যখন গেছি, তখন আমি তো মানে টাওয়াল পেঁচায় বইসা আছি, হ্যাঁ? ৩ টা মেয়ে ঢুকছে, হ্যাঁ? ৩ টা মেয়ে এত সুন্দরী ভাই। ৩ টা মেয়ে আইসা আমারে বলতেছে যে, "তুমি টাওয়াল পেঁচায় আছো কেন? তুমি টাওয়ালটা খুলো।" আমি তো বলি, "না, আমি তো খুলব না।" বলে, "না, এটা তো এখানে নিয়ম, রুলস যে তোমার টাওয়াল খুলতে হবে। আর তুমি যদি টাওয়াল পরে থাকো তাহলে তোমার গায়ে তোমার চামড়া নষ্ট হয়ে যাবে। এখানের চামড়া নষ্ট হয়ে যাবে।" আমি বলি, "দুনিয়া উল্টায় গেল। আমি ভাই মানে টাওয়াল খুলব না।" ৩ আসিফ ভাই, ক্যান আই সে সামথিং? ভাই আপনি কিছু বলেন না এখন, বলেন না। মানে হ্যাঁ, আপনি একটা জিনিস, এমন কথা জাস্ট বলবেন জাস্ট আমি একটা লজ্জা জিনিস। পাই। হ্যাঁ, বলেন। জাস্ট একটা জিনিস। Ich bin so erstaunt, das zu hören. ভালো ট্রান্সলেট করছেন এটারে এম কে হাসানের এখানে লাগায় দেন। তো এম কে হাসানের গলাটা সরাই এখানে লাগায় দেন। তো আমি মানে এখানে জাউনাতে গেলাম, গিয়ে দেখলাম ছেলে-মেয়ে একসাথে গোসল করে। ছেলে-মেয়ে একসাথে গিয়া রুমের ভিতরে বইসা থাকে। ছেলে-মেয়ে গোসল করতেছে। আ অ্যান্ড এটা বললে রেসিস্ট শোনাইবো কিন্তু এখানে যে মাসল ম্যান গুলা মনে করেন একটু গায়ের চামড়া একটু কালো। ওই মাসল ম্যান গুলা যখন গোসল করে তখন আপনি মেয়েরা এরম করে তাকায় থাকে, হ্যাঁ? যে ওই মানে ওদের দিকে, হ্যাঁ? এমন করে তাকায়। আবার ছেলেরাও মেয়েদের দিকে তাকায়। সবাই সবার দিকে তাকাচ্ছে, সবাই উত্তেজিত হইতেছে। কিন্তু কেউ তো কারো রেপ করতেছে না। আমি তো এখানে দেখলাম না এরকম। সত্য সন্ধানী ভাই তাইলে আপনি আমাদেরকে বলেন তো যে উত্তেজনা হওয়া খুব স্বাভাবিক। একটা উত্তেজনা আমার হয় যদি বেশি জামাকাপড় পরা মেয়েও আমি দেখি। অনেক সময় একটা মেয়ের কণ্ঠ শুনলে আমার উত্তেজনা হয় ভাই। এটাও হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ? গলার স্বর শুনছি আমার খুব ভাল লাগছে। স্বরটা শুইনা আমার খুব মানে অ্যাট্রাকশন ফিল করছি আমি। অনেক সময় অনেক মেয়ের একটু চুল দেখলে, অনেক সময় একটু ঠোঁট দেখলে আমার মানে মানে খুব ভাল লাগে। হ্যাঁ? এত সুন্দর ভাই। কিন্তু আমি জানি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। একটা সভ্য মানুষ জানে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। আমি কন্ট্রোল করতে পারি। এখন এইখানে তো এই ধরনের ঘটনা ঘটতেছে। তাইলে তো আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে তো এখানে তো ইউরোপ তো ধর্ষণের মহাযজ্ঞ ঘইরা যেত। এটা তো ঘটতে দেখতেছি না। ফারাজ ভাই বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই। আমি একটা জিনিস বলার চেষ্টা করছিলাম। আসিফ ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে। অ্যাজ আ হিউম্যান,
আপনার কি সেই অ্যাবিলিটি আছে যে মানুষের মাথায় কি চলতেছে না চলতেছে, ব্যাক ইন দেয়ার হেড কি চলতেছে না চলতেছে, এটা কি কোনোভাবে যাচাই করার কোনো ওয়ে আপনার কাছে আছে? না, আমার কাছে তো নাই। আমি বুঝতে পারব না। যদি এটা যাচাই করার ওয়ে না থাকে আপনার কাছে, তাহলে কি আপনি সিওর ভাবে বলতে পারবেন যে তারা যতই ল্যাংটা থাকুক বা যাই থাকুক, তাদের মধ্যে তাকওয়া, তাদের মধ্যে ঈমানটা যে নাই, যে ওইটার জন্য তারা এই রেপটা করতেছে না? ওই এমনকি মাদ্রাসায় যে স্টুডেন্ট আছে এবং যারা হচ্ছে টিচার আছে, তাদের থেকেও বেশি তাকওয়া আছে তাদের মধ্যে। এটা কি আপনি ফেলাই দিতে পারবেন? এই যুক্তিটা কি আপনি ফেলাই দিতে পারবেন, বা এই না, দাবিটা কি ফেলাই? না। তা- তারা মাদ্রাসা সব থেকে বেশি ইমানদার, এই জন্য তারা রেপ করতেছে না। এটা কি আপনি ফেলাই দিতে পারবেন আসিফ ভাই? না, অবশ্যই ফালায় দিতে পারব না। ফারাজ ভাই এখন আচ্ছা আপনার কি শেষ হইছে? বলেন। হ্যাঁ, হ্যাঁ, ডান, 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 ডান আসিফ, এটা। ফারাজ ভাই তাইলে আপনাকে আমি একটা প্রশ্ন করি। যে আমি বাংলাদেশেও তো ছিলাম জীবনের ২৮ টা বছর আমি বাংলাদেশে ২৭-২৮ বছর আমি বাংলাদেশে ছিলাম। আমি দেখছি যে বাংলাদেশে একটা বাসে উঠলে, একটা ট্রেনে উঠলে, একটা যানবাহনে উঠলে যেখানে অনেক মানুষ একসাথে থাকে, মার্কেটে, সুপারমার্কেটে, বাজারে এমন কোন জায়গা নাই আমার পরিচিত আমার আত্মীয়স্বজন মেয়েরা যারা আছে, আমার বউ আছে, আমার বান্ধবীরা ছিল। তারাও আমাকে তাদের জীবনের কাহিনী বলছে। এমন কোন সিঙ্গেল জায়গা নাই যেখানে পোলাপান আইসা কোন না কোনভাবে গায়ে হাত দিবে না। এইটা সম্ভব না। প্রত্যেকটা দিন তাদের কমপক্ষে বা লিঙ্গ ঘষবে না কার সাথে। হ্যাঁ, গায়ে আইসা নুনুটা ঘষবে না। প্রত্যেকটা দিন একেকজন আমি মানে হিসাব জিজ্ঞেস করছি তাদেরকে যে, ডেইলি এরকমের ঘটনা কয়টা ঘটে? মানে তুমি একটু হিসাব করে বলো তো তুমি বাইরে গেছো সারাদিন বাইরে ছিলা। সারাটা দিন বাইরে ছিলা। সন্ধ্যার সময় বাসায় আসছো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ঘটনা ঘটছে? তারা আমাকে বলছে কমপক্ষে ৫-৬ টা ঘটনা করে ঘটে ডেইলি বেসিস এ। একেবারে ডেইলি ৫-৬ টার কমে ঘটে না। এইটা মানে এমনকি রিক্শাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, বাসের যে কন্ট্রাক্টর, যে হেল্পার, যে এইটা সেটা এমন কোন লোক নাই যে গায়ে হাত দিবে না। এমন কোন লোক নাই যে গায়ে হাত দিবে না। তো অনেক সময় তারা বোরখা পরা থাকে, তাও গায়ে হাত দেয়। অনেক সময় তারা শাড়ি পরা থাকে, তাও গায়ে হাত দেয়। অনেক সময় তারা সালোয়ার কামিজ পরা থাকে, তাও গায়ে দেয়। এমনকি বাচ্চা-কাচ্চা পর্যন্ত ছাড়ে না। আমার একটা ভাগ্নি ছিল ছোট, হুম? একটা ৮-৯ বছরের ভাগ্নি। এরে পর্যন্ত ছাড়ে না ভাই। রাস্তাঘাটের এই যে নিউ মার্কেটের গাউসিয়ার রাস্তাটা দিয়ে যখন আপনি যাবেন, তখন একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছাড়ে না। বুড়ি-ধুড়ি ছাড়ে না। তাইলে আর ইউরোপে আমি এসে দেখতেছি যে না, ন্যাংটা হয়েও যদি ঘুরে তাইলেও কোনো মানে হ্যাঁ, অনেকের উত্তেজনা হবে কিন্তু কেউ টাচ করবে না। তাইলে এই পার্থক্যটা কোথায় ফারাজ ভাই? যে বাংলাদেশে বোরখাও পড়তেছে, ভালো জামা-কাপড় পড়তেছে, শাড়িও পড়তেছে, সবই পড়তেছে। প্রত্যেকটা দিন হ্যারাসমেন্ট এর শিকার হইতেছে একেকটা মেয়ে। প্রত্যেকটা দিন হ্যারাসমেন্ট এর শিকার হইতেছে একেকটা মেয়ে। আর এইদিকে ইউরোপে ঘটনা ভিন্ন। ঘটনা পুরা উল্টা। তাইলে ফারাজ ভাই ঘটনাটা কি একটু বলেন তো? হ্যাঁ, ফারাজ ভাই আনমিউট করে আপনি বলেন এখানে যেটা দেখাচ্ছে। এই আর্টিকেলের হেডলাইনটা কি পড়েছে আসিফ ভাই? হ্যাঁ, গবেষণা 94% প্রতিবেদন of victims of sexual harassment in public transport. 94% women, ভাই বাংলাদেশে 94% womenরা ভিকটিম হয় সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইন পাবলিক ট্রান্সপোর্ট। আপনি যে কথাটা বলেন ভাই, এটা তো 100% ট্রু। এবং আমি তো মনে করি যে 94% এটা কমই বলছে। অ্যাটলিস্ট 98% হবে এটা। এবং আমার আমার বউ বলছে, আমার ওয়াইফ বলছে, কানিজ বলছে যে, একই দিনে ৩ টা ঘটনা ঘটছে পরপর। যে ৩ টা মানে হচ্ছে গিয়ে সে রিক্সায় কইরা পর্যন্ত গেছে, বাস স্টেশন পর্যন্ত গেছে। রিক্শাওয়ালা করছে ১ম এ। তারপরে হচ্ছে গিয়ে বাসের যে হেল্পার সে যখন উঠাইছে, সে করছে একবার। আসার সময় আরেকবার করছে। মানে একই যাত্রায় একবার যাইতেছে, ওয়ান ওয়ে যাইতেছে। সেই একই ওয়ান ওয়েতে ৩ বার এই ঘটনা ঘটছে। তাইলে ভাই মানে কেমনে কি? মানে একটা মেয়ে যাবে কেমনে? একটা মেয়ে স্কুলে যাবে কেমনে? একটা মেয়ে কলেজে যাবে কেমনে? একটা মেয়ে পড়ালেখা করবে কেমনে? একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কেমনে? এই জন্যই এবং রাসূলুল্লাহ বলেছেন তোমাদের নারীকে ঘরে রাখো। সি ভাই, এই হচ্ছে গিয়ে মূল জায়গা। মানে মানে প্যাথেটিক অবস্থা। তাইলে ভাই আপনাদের ভাই আপনারা মানে ইমানদারদের দেশ। এমনকি ভাই আরো মজার ব্যাপার ভাই, ফারাজ ভাই, সৌদি আরবে হজে গিয়া ফারাজ ভাই সৌদি আরবে হজে গিয়া হ্যারাসমেন্ট এর শিকার হইছে। আমি নিউজ লিঙ্কটা একটু বের করতেছি। আমাকে ১ মিনিট সময় দেন। আমি হ্যাঁ ভাই, হজে এটা গিয়া হয়, এটা হয়। হজে গিয়া কয়েকটা মেয়ে রিপোর্টে বলছে, বিবিসির নিউজ এবং ডয়েচে ভেলের নিউজ। আমি এই নিউজটা পড়ছি। আমার একটু খুঁজে বের করতে হবে। আমার হাতের কাছে নাই। আমি দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি। হজে গিয়া তো মেয়েরা বলতেছে যে, হজে আমাদের পেছন থেকে এভাবে চাপ দিছে। আমাদের ওই পেছনের ওই জায়গাটাতে এরকম করে চাপ দিছে এবং আমরা কয়েকবার হ্যারাসমেন্ট এর শিকার হইছি। ১ বার ২ বার না। কয়েকটা পুরুষ দ্বারা এরকম হ্যারাসমেন্ট এর শিকার হইছে। ভাই হজে গিয়া তুই হ্যারাসমেন্ট করস? অ্যান্ড তাইলে ওটা বাকি থাকে কি? ওটা ইজিয়ার ভাই করা, বুঝছেন? যে পরিমাণ যে ভিড় থাকে ওইখানে, যারা করতে চায় কাজ তাদের জন্য করাটা খুবই ইজি। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন। আমি এটা নিউজটা একটু বের করে একটু দেখাচ্ছি। ও সরি, আমি তো ভাই ওটা সরাই দিছি, তো ফুল হয়ে আছে তার। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই বলেন। আচ্ছা, এখন লাস্টে যেই কথাটা বললেন, তার আগে একটা কথা বলি ভাই কাইন্ডলি। মানে আমি আসলে ওই যে আমি আসলে ইনামে অ্যাড হবো, আমি যদিও মুসলিম। আমি কিন্তু মানে ইদানিং খেয়াল করতেছি আপনাদের এখানে অনেকে অ্যাড হয়, কিন্তু আসলে
এলোমেলো কথা বলে আসলে আপনাদের একটু মানে মাথাটা গরম করে দেয়। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আসলে প্রায় অ্যাড হবো, আমাকে একটু কাইন্ডলি অ্যাড করবেন। আমি মানে আপনাদের সাথে ডিসকাস করে আসলে জানতে বুঝতে চাই, ঠিক আছে? আপনাদেরকে বিরক্ত করার ইচ্ছা আমার নাই, হ্যাঁ? তো এটা আমার রিকোয়েস্ট ভাই, আমি আসলে কাইন্ডলি অ্যাড করবেন আমাকে। আচ্ছা, এখন আমি আহ, যেটা বলি যে লাস্টে যেটা বলছেন, যে ওই যে যে বোরকা পরার পরেও কেন মানে এই যে এই ব্যাপারগুলো হচ্ছে, মানে আমি এটা কি বলবো ভাই, রাজ ভাই, বলবো এটা? ওকে, বলেন। আচ্ছা, এটা আগে বলি, তারপরে আমি ওই ফার্স্টের ব্যাপারে আবার যাবো। তো এটার একটা কারণটা হচ্ছে, এই ব্যাপারটা আমি ঘাটাঘাটি করছি মূলত। বর্তমানে মানে এটা যে এমনটা না যে মনে করেন পর্দা করার পরেও হয়ে যাচ্ছে। এখানে মেইন সমস্যা কেন হচ্ছে যে হ্যাঁ, বর্তমানে যে এই যে অশ্লীল জিনিসপত্রের মানে এত বেশি ছড়াছড়ি, মানে ধরেন হচ্ছে যে আপনি ধরেন এটা কি ভাই, এটা কি আপনি কোনো রিসার্চ পেপার পড়ে পড়তেছেন বলতেছেন, নাকি ভাই এটা হচ্ছে আপনার হুজুর থেকে শুনে এটা বলতেছেন? না না না, মানে হুজুর এটা কি থেকে আপনার শুনে। পার্সোনাল ওয়াও! অপিনিয়ন? না না ওয়াও! না। ভাই ফারাজ ভাই, হ্যাঁ, আমি বুঝলাম যে ওই যে মানে ওইদিকে অশ্লীলতার ছড়াছড়ি এইজন্য এদিকে সুনাহাগা মুমিন চেতা গেছে। তার উত্তেজনা হয়ে গেছে। ভাই মানে না না। আপনি বলতে চাচ্ছেন যে মানে আমেরিকাতে অশ্লীলতার ছড়াছড়ি এইজন্য বাংলাদেশে ৬ মাসের বাচ্চারা রেপ করে দিছে নাকি সুনাহাগা মুমিনে নাকি? না, 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 ব্যাপারটা আমি এটা বলতে চাচ্ছি না। দেখেন, আমি আমি যদি মানে আমি আমার কথা যদি একটু বলি, মানে একজন নরমাল হিউম্যান বিং বা আমরা আশেপাশে আরো ৫-১০ টা মানুষের কাছ থেকে আমি এবারে আসলে তাদের তাইলে মতামত এই নিচ্ছি। অশ্লীলতার ছড়াছড়িতে যদি সুনাহাগা মুমিন নিজেরে সামলাইতে না পারে, তাইলে আমি আপনাকে যে উদাহরণগুলা দিলাম ভাই, যে এখানে নুড বিচ আছে, জাউনা আছে, এইগুলার লোকেরা এরকমের দর্শন করতেছে না কেন? এখানেও তো অশ্লীলতার ছড়াছড়ি। কেন করতেছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই ব্যাপারটাতে আমি একটু পরে অ্যানসার দেই যে কেন না, তারা এটাতে করতেছে। এটা আপনি তো একটা মানে দাবি উত্থাপন করে ফেলাইছেন অলরেডি যে অমুক জায়গাতে ভাই সারা দুনিয়াতে ভাই অশ্লীলতার ছড়াছড়ি। এজন্য ভাই এগুলা হইতাছে, হ্যাঁ? তাইলে এখানে তো আরো বেশি হওয়ার কথা। এখানে তো আরো বেশি অশ্লীলতার ছড়াছড়ি। বা রাস্তায় বের হইলে আমি দেখি বড়, বড় মডেলদের ছবি পুরা মানে বিল্ডিং জুইড়া মানে একেবারে প্রায় অর্ধনগ্ন, প্রায় নগ্ন মডেলদের ছবি টানায় রাখছে। এটা দেখে তো এখানের মানুষ উত্তেজিত হয়ে তো লাগাতার ধর্ষণের যোগ্য হয়ে যেত এখানে। এখন আচ্ছা, এখন আপনি কি সত্তর সন্ধান ভাই, আপনি কি কি কাজ করেন একটু বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা, আমি আমি একজন মানে মেডিকেল পারসন আরকি। ঠিক আছে? এতটুকুই বললাম আরকি। মেডিকেল পার্সন, আচ্ছা। আপনি কোন একটা হসপিটালে কাজ করেন, রাইট? আচ্ছা, এটা আমি বলছি না। ঠিক আছে? এটা এতটুকুই। হ্যাঁ। আরে আমি আপনার পার্সোনাল ইনফরমেশন দরকার নেই। আপনি মানে মেডিকেলেই তো কাজ করতেছেন, ওদের বললেই হবে। কোন একটা হসপিটালেই তো কাজ করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আহ, আপনি একটু চিন্তা করে বলেন যে আপনি হসপিটালের একজন কর্মচারী হিসাবে আপনি যতটুকু অশ্লীলতার উপর এক্সপোজড একজন ইসে আম, একজন ব্যক্তি যে হচ্ছে কোন একটা ইসে কাজ করে, কোন একটা গার্মেন্টসে কাজ করে, সে কি অশ্লীলতার উপর আরো বেশি এক্সপোজ নাকি সমান লেভেলের এক্সপোজড অ্যাপ্রক্সিমেটলি? মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন মেডিকেল পারসন আর গার্মেন্টস কর্মীর মধ্যে কে বেশি মানে এক্সপোজড সেক্সুয়ালি, তাই তো নাকি? অশ্লীলতার প্রতি কে বেশি এক্সপোজড, নাকি সবাই আচ্ছা। সমান সমান একই একই রকমই হওয়ার কথা? উম আসলে অনেক ক্ষেত্রে তো একই হতে পারে। অনেক ক্ষেত্রে তো একই হতে পারে। একই একই হওয়ার একই হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ তার মানে মিডিয়া তো তার কাছে, আপনার কাছে বেশি আছে, তার কাছে কম আছে, জিনিসটা এরকম। মিডিয়ার এক্সেস আপনার কাছে যতদূর, তার কাছেও ততদূর। যদি মিডিয়ার এক্সেস আপনার কাছে যতদূর, তার কাছে ততদূরই হয়, তাহলে হ্যাঁ। ভাই মেডিকেল ইয়েগুলোতে মানে হসপিটালস গুলোতে ওমেন হ্যারাসমেন্ট কম এবং গার্মেন্টস গুলোতে ওমেন হ্যারাসমেন্ট বেশি কেন বলতে পারবেন? আপনি বলতে চাচ্ছেন যে মেডিকেল গুলোতে বেশি এবং গার্মেন্টস গুলোতে কম, মেডিকেল তাই তো? গুলোতে মেডিকেল গুলোতে কম, গার্মেন্টস গুলোতে বেশি কেন? গার্মেন্টস গুলোতে বেশি কেন? ঠিক এটা নিয়ে আসলে চিন্তা করা হয় না অ্যাকচুয়ালি। ধরেন কোন একটা গার্মেন্টস কর্মী যে হচ্ছে গার্মেন্টসে ধরেন মেয়েদেরকে উত্তক্ত করে বেড়ায়, তার কাজই হচ্ছে মেয়েদেরকে উত্তক্ত করা। ধরেন তার দুদিন পর চাকরি চলে গেল, সে চাকরি পেলো কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কোন একটা সিকিউরিটি গার্ড হিসাবে। ডু ইউ থিঙ্ক সে ওই একটা একটা গার্মেন্টসে সে যেভাবে ওমেন হ্যারাসমেন্ট করতে পারতো, সে কি ওইখানে যে সে একইভাবে ওমেন হ্যারাসমেন্ট করার সুযোগ পাবে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে? আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো না, অবশ্যই না। কেন পাবে না? কারণ হচ্ছে যে একটা গার্মেন্টস সেক্টরে কিন্তু ছেলে-মেয়ে নারী পুরুষ আরকি খুব মানে ক্লোজলি কাজ করে তারা আরকি। তো সেই কিসে হিসাবে তো কাজ করে আসলে না? মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে না? সেটা তো করে অবশ্যই। হ্যাঁ, ঠিকই অবশ্য। তাইলে সেক্ষেত্রে হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও আসলে হওয়া উচিত। আমি সেক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক আরকি মনে করি তো আমি। আচ্ছা, সেখানে হওয়াটা স্বাভাবিক না। সেখানে হওয়াটা স্বাভাবিক না এইজন্য, কেননা গার্মেন্টস গুলোতে যেখানে হচ্ছে আপনার অপরাধ করে অপরাধ থেকে বেঁচে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে, সেখানে যেয়ে মানুষ অপরাধটা বেশি করে। যেখানে যেয়ে অপরাধের একটা কনসিকুয়েন্সেস থাকে, যেখানে এই জিনিসটা নরমাল না যে মাইয়া মানুষকেও তো হ্যারাস করতেই পারে। এর বোরকাই ঠিক ছিল না, এর এখানে ওড়নাই ঠিক ছিল না, এটা হয়তোবা ওর দোষ হইতে পারে। এইসব কালচার যেখানে আসে সেখানে ওমেন হ্যারাসমেন্টটা অবভিয়াসলি বেশি হবে। যেখানে এইসব কালচার নাই সেখানে ওমেন হ্যারাসমেন্টটা অপেক্ষাকৃত অনেক কম হবে। ফর এক্সাম্পল, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যে ধরেন একটা টি-শার্ট একটা জিন্স পরে
ইউনিভার্সিটিতে যাচ্ছে, সে তো তার ইউনিভার্সিটিতে সেফ ফিল করে। কিন্তু সেই ইউনিভার্সিটির স্টুডেন্টটা একটা বাসে উঠতে চাবে না। কেন উঠতে চাবে না? কেননা বাসের মধ্যে আ মানুষের যে চিন্তাধারা এবং ইউনিভার্সিটিতে তার মানুষের যে চিন্তাধারা, ২ চিন্তাধারা এক না। ইউনিভার্সিটিতে তাকে অ্যাজ এ প্রোডাক্ট কম মনে করা হবে। একেবারে কেউ মনে করবে না এরকম না। এটার মনে করার সংখ্যাটা অনেক কম থাকবে। কিন্তু একটা বাসে তাকে প্রোডাক্ট মনে করার মানুষ, দিনের পথের মানুষ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ আছে। যারা তাকে যেকোনো সময় একটা ধর্মের নামে হ্যারাসমেন্ট করে দিতে পারে। এটার প্রবাবিলিটি ওর ইসে থেকে অনেক বেশি আসবে। আমি একটা এই জিনিস জিজ্ঞেস করতে চাই যে মনে করেন তো ভাই যে আপনি আ রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা বাচ্চা ছেলে আপনার হয়তো আপনার গায়ে একটা ইট মারছে। বাচ্চা ছেলেটার দিকে আপনি তাকাইলেন, দেখলেন যে বাচ্চা ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে রাস্তার ছেলে, গায়ের জামাকাপড় ময়লা, ছিঁড়া, মুখ নোংরা। আপনার গায়ে যেহেতু ঢিল মারছে আপনি তো একটা থাপ্পড় দিয়ে দিবেন তারে নাকি? বা একটা গালি দিবেন নাকি ভাই বলেন তো? না, 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 অবশ্যই না। একটা ধমক তো অন্তত দিবেন। ভাই এত ভালো সাইজেন না? বাংলাদেশের মানুষ কি এটা আমাদের জানা আছে ভাই। এত ভালো সাইজেন না? বলেন, সত্য কথা বলেন। দেখেন, সত্যটা হলো এট লিস্ট আমি হয়তো একটু পোলাইটলি প্রোটেস্ট করব। কিন্তু তারপরে তাই মানে আঘাত করব এমনটা না আসলে। পোলাইটলি প্রোটেস্ট আপনি করবেন না, আপনি ধমকি দিবেন। একটা সাধারণ বাংলাদেশের মানুষ ধমকি দিবে। "ওই তোর হালার পো" এরকম করে একটা গালি দিবে, হ্যাঁ? পারলে মাইর দিবে, হ্যাঁ? পারলে মানে থাপ্পড় একটা মানে মাথার নিচে একটা থাপ্পড় দিবেই। বাংলাদেশের রিক্শাওয়ালা, সিএনজিওয়ালা সবাই এই কাম করবে। "ঢিল মারছস কে? ওই হালার পো" এভাবে বইলা একটা বাড়ি ঠেকিয়ে দিবে। এখন ওই বাচ্চাটা ধরেন খুবই ভালো জামাকাপড় পরা দেখেই বোঝা যাচ্ছে যে সে কোটিপতির ছেলে। তখন আপনি কি করবেন বলেন তো? আ এখন আমি যদি আমার কথাটাই বলি, হ্যাঁ? আমি অ্যাকচুয়ালি ২ ক্ষেত্রে সেম কাজই করব। ওই কোটিপতির ছেলেকেও যেভাবে করে প্রোটেস্ট করব, আমি ওই যে আপনি যেটা বললেন ছেঁড়া জামাকাপড় পরা, তার ক্ষেত্রেও সেম কাজটাই করব। ২ জনকে আমি পোলাইটলি প্রোটেস্ট করব। এক কথায় আমার আপনি অ্যান্সার ভাই। আপনি আমার সত্য বলতেছেন, আপনি সত্য বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি যদি সত্যবাদী হইতেন তাইলে আপনি সত্য কথাটাই বলতেন। যেটা আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো একটা সাধারণ বাংলাদেশের নাগরিক সে কি করবে? আচ্ছা, হ্যাঁ, সাধারণ নাগরিকের ক্ষেত্রে অবশ্যই ভাই সে হচ্ছে যে কোটিপতির ছেলে হলে তখন একটু খুব মধুর স্বরে মানে করবে আরকি। তেমন কিছু বলবে না আরকি। আর ওই ছেঁড়া জামাকাপড় পরাটাকে তো খুব মানে দমকা-দমকি মারামারি করতে পারে। এটাই আরকি স্বাভাবিক কিন্তু যেকোনো ২ টা বাচ্চাই কিন্তু আর কেউ তো কিন্তু নাই আশেপাশে, হ্যাঁ? আর কেউ কিন্তু আশেপাশে নাই। ২ টা বাচ্চারই কিন্তু থাপ্পড় দেওয়া যায়। চাইলে ২ টা বাচ্চারই থাপ্পড় দেওয়া যায়। আবার ২ টা বাচ্চারই পোলাইটলিও বলা যায় নাকি ভাই? জি, জি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অবশ্যই। একজন সাধারণ বাংলাদেশীর দৃষ্টিতে যে একটু ছেঁড়া জামা পরা, রাম থাপড় দিয়া বসায় রাখবে। ওই তোর হালার পো বইলা বসায় রাখবে। আর যদি বড়লোকের অনেক কোটিপতির পোলা বুঝতে পারে, তাহলে বলবে, "বাবা তুমি আমাকে বাবা তুমি আমাকে এভাবে মেরো না বাবা। আমি তো ব্যথা পেয়েছি বাবা। এটা তো ঠিক হলো না বাবা। তুমি যাও বাসায় চলে যাও বাবা বাসায়। তোমার বাবা-মা মনে হয় কান্না করছে। হ্যাঁ? তোমার বাবা-মা তোমায় খুঁজতেছে। তুমি বাসায় চলে যাও।" এরকম একটা পরামর্শ, সৎ পরামর্শ দিয়ে তারে বাসায় পাঠিয়ে দিবে। এই যে তার কিন্তু কোন লাভ ক্ষতি নাই। কিন্তু এই ব্যক্তির ২ টা বাচ্চার প্রতি দৃষ্টিভঙ্গি ২ রকম। কারণ কি? কারণ হচ্ছে পাওয়ার এর প্র্যাকটিস। হ্যাঁ? আপনি বা একজন সাধারণ বাংলাদেশী সে একটা অভাবী দরিদ্র পরিবারের ছেলেকে দেখলে সে বুঝতে পারবে যে আমি ওর থেকে বেশি পাওয়ারফুল, আমি ওর থেকে বেশি শক্তিশালী, আমি ওর থেকে উপরে আছি। সুতরাং আমি ওরে গায়ে হাত দিতে পারি। ওর সাথে আমি এমন কিছু করতে পারি যেটা আমি আমার পাওয়ারটা ওরে দেখাইতে পারি। যখনই একটা বাংলাদেশী টের পাবে যে এ তো আমার থেকে পাওয়ার র‍্যাংকিং এ আমার থেকে উপরে। সে আমার থেকে ধনী। সে যেই হোক, একটা বাচ্চা ছেলেও হোক না কেন, সে কিন্তু আর ওই থাপ্পড়টা মারতে সাহস পাবে না। আপনি যখন একটা বাসে একটা গার্মেন্টস এর মেয়েকে ধরেন একজন বাংলাদেশী যখন একটা বাসে একটা গার্মেন্টস এর মেয়েকে দেখতেছে, সে পাওয়ার ফিল করতেছে যে আমি এই মেয়েটার থেকে বেশি পাওয়ারফুল, আমি এটা করতে পারি। আমার দ্বারা এটা করা সম্ভব। আমি এর উপরে ডমিনেট করতে পারি। কিন্তু সেই বাসে যদি অনেক সুন্দরী, অনেক মানে দামি পোশাক পরা একটা মেয়ে উঠতো, ওই ছেলেটাই এই মেয়েটার গায়ে হাত দিতে গিয়ে ১০ বার ভাবতো। ভাবতো যে এর গায়ে হাত দিলে না জানো কি হয় ভাই। মানে একটা ফাড়ায় ফালাইবো। আমি তো বাঁচুম না। এর গায়ে আমি হাত দিতে পারুম না। হ্যাঁ? মনে করেন একটা সিনেমার নায়িকা বা ধরেন একটা পলিটিশিয়ান এর বউ সে ওই বাসে উঠছে। ওই পলায় জিন্দেগিতে এর গায়ে হাত দিবে না। সে যত কম জামাই পড়ুক না কেন, জিন্দেগিতে ওর বাপেরও সাধ্য হবে না ওই ওর গায়ে হাত দেয়া। কারণ হচ্ছে এই পাওয়ার এর প্র্যাকটিসটা। যে আমি আমাদের সমাজে কিছু ক্যাটেগরির মানুষ আছে। যে ক্যাটেগরির মানুষ আপনি ছোটবেলা থেকে এই জিনিসটা মানে বুঝে যান যে আপনি কারে মারতে পারেন, কার গায়ে আপনি হাত তুলতে পারেন আর কার গায়ে আপনি হাত তুলতে পারেন না। ছোটবেলা থেকে আপনাকে এই শিক্ষাটা দিয়ে দেওয়া হয়। আপনার বাবা-মা আপনার ছোটবেলা থেকে এজন্য কি আসিফ ভাই যে সবাইকে হ্যারাসমেন্ট করার জন্য বৈষম্য বিরোধী একটা আন্দোলন করা উচিত না? অবশ্যই ভাই, এটা ভালো বলেছেন। কিন্তু ফারাজ ভাই এই জিনিসটা চিন্তা করে দেখেন যে ছোটবেলা থেকেই এই জিনিসটা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়। আমাদের মাদ্রাসাগুলাতে খুব চমৎকারভাবে এই শিক্ষাটা দিয়ে দেওয়া হয়। একজন মাদ্রাসার শিক্ষক হচ্ছে হাইয়ার পাওয়ার লেভেলে, পাওয়ার র‍্যাংকিং এ সে হাইয়ার পজিশনে আছে। সে চাইলে বাচ্চা-কাচ্চাদেরকে মারতে পারে এবং মাইরা ফাড়ায় ফেলায়। বাপ-মায়ে শিখায় দেয় যে, হুজুর মাইরা খালি হাড্ডিগুলা ফেরত দিলেই চলবো। মাংসগুলো আপনি রাইখ্যেন, হ্যাঁ? এমন মাইর মারবেন যেন আমার পলা সিধা হয়ে যায়, হ্যাঁ? বাপ-মাও মারে, ইয়াও মারে। এই যে বাপ-মা যে তার থেকে উপরে আছে, বাপ-মা যে চাইলেই তাকে মারতে পারে, বড় ভাই যে তাকে চাইলেই মারতে পারে, এলাকার বড় ভাই যে তারে চাইলেই মারতে পারে,
এই জিনিসগুলা তাদের ছোটবেলা থেকে শিখায় দেওয়া হয় যে তারা তো একটু মারতেই পারে। তুমি এমন করতেছো কেন? তারা তো একটু চাইলে মারতেই পারে, হ্যাঁ? বাপ-মা তো তোমার একটু মারতে তোমার টিচার একটু পিটাইছে। ও হোয়াট ডু ইউ মিন ভাই? আমি যে তার থেকে ২ বছর আগে জন্মেছি এটা আমার কোনো অ্যাচিভমেন্ট না? ও কি বালটা ফালাইছে সে আমার থেকে ২ বছর আগে। কোন চ্যাটের বাল আব্দুল্লাহ সে ফালাইছে আমার। হ্যাঁ, যে সে ২ বছর আগে এই যে জন্মায় আসে আমার ওই যে ২ বছর আগে জন্মাইছে, তার আগে ২ বছর আগে জন্মানো লোকের কাছে মাইর খাইছে। সে কি রিভেঞ্জ নিবে না? তার সাথে বৈষম্য। হোয়াই আর ইউ সো এইটাই পরম বৈষম্য ভাই। এটাই হচ্ছে সমস্যা যে ওই পোলাটাও তার থেকে ২ বছরের সিনিয়র পোলার হাতে মাইর খায়া এই পর্যন্ত আসছে। সে এইটা রিভেঞ্জটা নিতেছে। এই যে এবং এই বাচ্চাগুলা যখন মাইরটা খায় বাচ্চাগুলাও কিন্তু বইসা থাকে না। বাচ্চাগুলা কি করে বাসার যে কুত্তা বিলাই আছে, কুত্তা বিলাইয়ের উপরে সেই প্রতিশোধটা নেয়। সে মনে করে আমি তো কুত্তা বিলাইয়ের থেকে বেশি পাওয়ারফুল। আমি তো কুত্তা বিলাইয়ের লাথি মাইরা একেবারে উড়ায় দিমু। হুম? এবং একই কাজ করে ওই বাসার যে কাজের ছেলেটা আছে, ওই ছেলেটা ওই বাসার কাজের ছেলেটার উপরে সেই জিনিসটা ফলায় যে জিনিসটা তার সাথে তার বাপ-মায়ে ফলাইছে বা তার টিচাররা ফলাইছে। মানে এই পাওয়ারটা উপর দিক থেকে মাইরটা উপর দিক থেকে আসে এবং নিচ পর্যন্ত যায়। আপনি যদি আরো উপরে যান দেখবেন জাস্ট লাইক ব্রা। জাস্ট লাইক হ্যাঁ। দেখবেন আপনি যে এই যে যেই বাপটায় তার পোলারে মারতেছে, সেই বাপটায় যখন অফিসে যাইতেছে তার বড় বসের কাছ থেকে গাইল খায় ওইদিন অফিস থেকে ফেরত আসছে। একেবারে মানে তার বস একেবারে জুতা দিয়ে বাইরে এসে তারে সে এই রাগটা এসে ঝাড়ছে তার পোলার উপরে। তার পোলা সেই রাগটা ঝাড়ছে তার কাজের ছেলের উপরে। সেই কাজের ছেলে সেই রাগটা কার উপরে ঝাড়বো? সেই কাজের ছেলে গিয়ে ঝাড়ছে হচ্ছে গিয়ে বিলাইয়ের উপরে। হ্যাঁ? এখন এই যে মানে ইয়াটা যে নিচের দিকে নামতেছে, এই যে পাওয়ারটা যে নিচের দিকে নামতেছে, পাওয়ারের যে ইয়াটা, এই উপর থেকে জিনিসটা নিচের দিকে হচ্ছে নামতেছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে প্রবলেম যে একটা পুরুষকে যখন এই জিনিসটা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে তুমি একটা মেয়ের থেকে বেশি পাওয়ারফুল, তুমি হচ্ছ কর্তা, ও হচ্ছে তোমার দাসী। তুমি তোমার জন্য আসলে এই যে এই পৃথিবী এত সুন্দর পৃথিবী তোমার জন্য সৃষ্টি করা হইছে। তুমি হচ্ছ মেইন ক্যারেক্টার এই মহাবিশ্বের তুমি হইতাছো মেইন ক্যারেক্টার কারণ তোমার একটা নুনু আছে, ২ টা বিচি আছে। এইজন্য তুমি মেইন ক্যারেক্টার। আর তোমার বিনোদনের জন্য নারীদেরকে বানানো হইছে। এইটা যখন ছোটবেলা থেকে একটা মানুষের মাথায় ঢুকানো হবে, সাথে সে পাওয়ার ফিল করবে যে আমি তো চাইলে যদি আমি চান্সে পাই, চামে পাই তাইলে তো মেয়েটার আমি একটা মেয়েটার উপরে সেই পাওয়ারটা প্র্যাকটিস করতে পারি। কারণ আমি তো ওর থেকে বেশি পাওয়ারফুল। সে হোক রিক্শাওয়ালা কিন্তু সে কিন্তু মনে ভাবে আমি পিএইচডি করা মেয়ের থেকেও বেশি পাওয়ারফুল কারণ ও তো মাইয়া মানুষ। আমি তো বেড়া মানুষ। আমার তো মানে বিচি আছে। আমার বিচির কত জোর, হ্যাঁ? এই যে পাওয়ারটা যে ফিল করে সে যখন এই জিনিসটা যখন সে বুঝতে পারবে সমাজ থেকে অ্যালাও করবে তাকে এই জিনিসটা করতে। সমাজের যে আ চিন্তা সেটা যখন তাকে এই জিনিসটা এনশিওর করবে যে তুমি চাইলে তোমার এই পাওয়ারটা প্র্যাকটিস করতে পারো। তখন কিন্তু সে প্র্যাকটিসটা করতে চাইবে। কিন্তু সভ্য পৃথিবীতে কিন্তু এই জিনিসটা হবে না। সভ্য পৃথিবীতে ইকুয়ালিটি যে জিনিসটাকে ফোকাসে রাখা হয়, আমাদের এই যে সভ্য সমাজের সমাজ ব্যবস্থায় হচ্ছে প্রত্যেকটা মানুষ ইকুয়াল। কেউ কারোর থেকে এমনকি তুমি যদি ভাই মানে মজার ব্যাপার, এই দেশের একটা মিনিস্টার আমার পিছনে দাঁড়ায়া সুপারমার্কেটে দাঁড়ায় আছে লাইনে, হ্যাঁ? মানে টাকা দিবে লাইনে দাঁড়ায় আছে। ওরে কেউ পাত্তা কি পুছেও নাই। কেউ পুছেও নাই, ওদিকে কেউ ফিরাও তাকায় নাই। আমি চিনছি কারণ আমি পোস্টারে দেখছিলাম এই হেলার ছবি। আমি দেখে আমিও তারে জায়গা দিইনি। সে সুন্দর করে লাইনে দাঁড়ায় কেউ কাউরে পুছবে না এখানে। কারণ এখানে মানে প্রত্যেকটা মানুষের পাওয়ার আছে। প্রত্যেকটা মানুষ তাদের অধিকার হোল্ড করে। কিন্তু যেই সমাজে দেখবেন এই অবস্থা যে মনে করেন একটা চেলা কমিশনার, একটা চিপাচাপার একটা মানে ছাত্রলীগের মনে করেন সুনাহাগা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক, মানে বিজ্ঞান বিষয়ক সম্পাদক। এইটারে দেখলে মনে করেন চেয়ার ছেড়ে উঠা যেতে হবে। হ্যাঁ? কারণ হচ্ছে এই পাওয়ারে আমার থেকে উপরে। এই যে পাওয়ারের প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা হচ্ছে যৌন নির্যাতনের সবচাইতে প্রধান কারণ। বাংলাদেশে যেই মানুষেরা এই যৌন নির্যাতনগুলা করে, রাস্তাঘাটে হাত দেয়, এইটা কোনো যৌন আচরণ না। এটা কোনো মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি না। এটা হচ্ছে একটা পাওয়ার প্র্যাকটিস। এবং সমাজবিজ্ঞানীরা এর উপরে গবেষণা করে আমি যেটা বললাম সেটাই বলছে। মানে আমি আসলে এই জিনিসটা সমাজবিজ্ঞানীদের থেকেই পড়ছি যে এই ধর্ষণ, আ হ্যারাসমেন্ট, যৌন নির্যাতন এই ঘটনাগুলা সম্পূর্ণভাবে পাওয়ারের প্র্যাকটিস। এর সাথে যৌনতা, যৌন লালসা, যৌন ক্ষুধা নিবারণ এইগুলার সরাসরি কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক আছে পাওয়ারের, পাওয়ার প্রদর্শনের। কারণ এই যে এই যে রেপের মাধ্যমে ঠিকভাবে একটা পুরুষ যৌন সুখ লাভ করে না। এর থেকে অনেক বেটার সুখ লাভ করে সে মাস্টারবেট করলে। মাস্টারবেট না কইরা সে যখন রেপ করতে যাচ্ছে, রেপ করাটা একটা ডিফিকাল্ট কাজ। একটা মেয়ে একটা খুব মানে জাপড়াজাপড়ি করতে হয়, হ্যাঁ? অনেক ডিফিকাল্ট কাজ। এই কাজটা যখন সে করতে যায়, তখন সে আসলে পাওয়ারের প্র্যাকটিস করে। সে কোন যৌন সুখের লাভের জন্য করে না। কারণ এর থেকে অনেক বেটার সুখ সে খুব চমৎকারভাবে একটা ভিডিও ছাইড়া মানে হাতে একটু মানে নট লোশন মাইখা নট করতে পারে। নেসেসারিলি আসিফ ভাই, নট নেসেসারিলি। ধরেন কারো যদি আপনি ইয়ে করেন, মাথায় বন্দুক ঠেকান, বা এমন ইয়ে দেখেন যে বাইরে এলে ঘরতে বাইরে এলে কোনো না কোনো ভাবে মারা যাবে, তখন তো ভাই হয়তো পারে she can comply or something. হ্যাঁ, এরকম কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমি মেক্সিমাম ক্ষেত্রের কথাগুলা বললাম ফারাজ ভাই। জি। যে কিছু ক্ষেত্রে হইতে পারে যে যৌন সুখ লাভের জন্য কিছু ক্ষেত্রে হওয়া বা সম্ভব। হ্যাঁ, বা উঠে গেলে, এখান থেকে উঠে গেলে জিন এসে ঘাড় মটকায় দিবে, এরকম যদি বাচ্চাদেরকে বলে মাদ্রাসায়, হ্যাঁ, হ্যাঁ। বা জাহান্নামে পড়তে হবে, তখন হ্যাঁ, তো কিন্তু মনে করেন দস্তা দস্তি তেমনটা করলো।
কিন্তু ফর এক্সাম্পল মেক্সিমাম ক্ষেত্রেই কিন্তু জিনিসটা পাওয়ার প্র্যাকটিস। মানে অল্প কিছু ক্ষেত্র হইতে পারে যে যৌন সুখ, যৌন ক্ষুধা মিটানো সেটাও আমার আমার সন্দেহ আছে, আমার সংশয় আছে। আমি এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে চাইবো যে আসলেই কি আসলেই কিভাবে সম্ভব যৌন ক্ষুধা রেপের মাধ্যমে মিটানো? বা হাত দিয়ে চিপ দিয়া কি এমন যৌন সুখই বা লাভ করতেছে? একটা বাসে যাইতেছে, ওইটার পিছন দিয়ে একটা হাত দিয়ে চিপ দিল। কি এমন যৌন সুখ? আঙ্গুলে তোর তোর কি মানে কি আঙ্গুলে নাকি? তোর ভাই কি বাঙালি তো মনে করেন করেই মানে রাস্তায় হ্যারাসমেন্ট করে জনসুখ পায়, মুখ দিয়ে কোনো কিছু একটা কথা মানে বিশ্রী একটা কথা বললো, এটাতেই তো তারা জনসুখ পায়, এরকম এরকম একটা তাদের পয়েন্ট অফ ভিউ আর কি। হ্যাঁ, মানে বাংলাদেশের পোলাপান রাস্তাঘাটে যে দাঁড়ায় থাকে, "ওই কয় টাকা, কয় টাকা? রেট কত?" এটা বলেই সে খুব একটা সুখ পায়, মানে হ্যাঁ, ক্যাঁ, ক্যাঁ করে আসতে থাকে। তো এই জিনিসগুলা তো আমি মানে আচ্ছা, আমাদের যে সত্য সন্ধানী আপনি যিনি যুক্ত হয়েছেন, আপনি কি আমাদেরকে কোনো রিসার্চ পেপার দেখাইতে পারবেন যে রেপের প্রধানতম কারণ হচ্ছে অশ্লীলতা, এরকম কোনো রিসার্চ পেপার কি হইছে? কোনো সমাজবিজ্ঞানী কি এই বিষয়ে রিসার্চ করে এরকম কোনো গবেষণা দিছে যে এটার প্রধান কারণ অশ্লীলতা? না, এখন পর্যন্ত তেমন কোনো রিসার্চ পেপার তো আসলে পাওয়া গেছে বলে জানা যায়নি আসলে। জাস্ট আপনার মনে হইছে যে ভাই আপনি হুজুর মুখের থেকে কিন্তু শুনছেন? আসিফ ভাই, আমাদের মুফতি খাজি ইব্রাহিম যদি এই কথাটা বলে, তার মতো বিজ্ঞানীকে আপনি কিভাবে ফেলে দেবেন? তো এটা কেন করবে আসিফ ভাই? হ্যাঁ, তাও তো ঠিক ভাই। আমাদের এত বড় বিজ্ঞানী আমাদের চিপায় চাপায় রাস্তাঘাটে, আমাদের বাংলাদেশের চিপায় চাপায় রাস্তাঘাটে চুনাহাগা, ভেড়ামারা উপজেলার অমুক বিজ্ঞানী ওয়াজে কইছে। এরা তো নিশ্চয়ই বড় সমাজ বিজ্ঞানী, তাই না? এদের থেকে বড় সমাজ বিজ্ঞানী তো নিশ্চয়ই পৃথিবীতে ইনশাল্লাহ নাই। আপনি যেটা বলছেন এখন ঠিকই বলছেন, ডাউট অ্যাবাউট ইট। তো আমি এটা আপনাকে তো আছে যে কনফিডেন্স সাথে বলে। সত্য সন্ধানী আমি আপনাকে দেখাতে পারবো। আমি যেই কথাগুলা বললাম সেগুলা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা তাদের বিভিন্ন রিসার্চ করছে, এগুলোর উপরে বিভিন্ন রিসার্চে এই জিনিসগুলো বের হয়ে আসছে যে সমাজে যখন এই জিনিসগুলো যখন ছোটবেলা থেকে মানুষের এই পাওয়ার প্র্যাকটিসটা কন্টিনিউ করবে, একটা চক্র তৈরি হবে পাওয়ার প্র্যাকটিসের, তখন এই রেপের সংখ্যা বাড়তে থাকবে। রেপের সংখ্যা একজন আরেকজনের উপর ডমিনেট করার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং এর কারণেই এই যৌন নির্যাতনগুলো হয়। এরকম আমি রিসার্চ পেপার আপনাকে অসংখ্য দেখাতে পারবো। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যে কথা বললেন এরকমের রিসার্চ পেপার ওই সৌদি আরব বা পাকিস্তান থেকে কিছু, কিছু মানুষ বাইর করতে পারে, কিন্তু ওগুলা কোনো রিকগনাইজড রিসার্চ ও হবে না। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি। এরকম পাবেন না আপনি। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন কোনো গবেষক, কোনো সমাজবিজ্ঞানী এই ধরনের কথা বলবে না। আপনি শুধুমাত্র ওই হুজুরদের ওয়াজে এগুলো শুনতে পাবেন। ভাই হুজুরদের ওয়াজের কথার মানে কয় টাকা মূল্য আমাদের কাছে তো কোনো মূল্য নাই। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই বলেন। আচ্ছা, এখন 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 ঠিক আছে, কিন্তু আমরা যদি হুজুরদের ওয়াজ শুধু নয়, এখন দেখেন রিসার্চ তো করা হয় নাই। কিন্তু যদি আমি যদি মানে আমাদের না, না সমাজে যে রিসার্চ করা হয় নাই না। না, 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 ভুল কথা বলতেছেন ভাই। রিসার্চ জিনিসটা করা এভাবে হইছে। প্রেজেন্ট করতেছেন যে এটা ট্রু, রিসার্চের প্রমাণটা নাই। আ এরকম শোনাচ্ছে না আসিফ ভাই? হ্যাঁ, উনি এটাই বলতেছে। রিসার্চ এখনো হয় নাই এগুলা। হইলে বাইর হবে। এটাই উনি যেটা আমাগো মুফতি ইব্রাহিম যেটা কইছে ওইটাই বাইরাইবো, কিন্তু এখনো রিসার্চটা হয় নাই দীক্ষা। ভাই রিসার্চ হইছে। রিসার্চে আপনি যেটা বলছেন সেটা পাওয়া যায় নাই। পাওয়া গেছে উল্টাটা। সুনাহাগা মানে মুফতি ইব্রাহিমের যে বক্তব্য সেটার কোনো মানে মানে কোনো রিসার্চে এই ধরনের ডেটা পাওয়া যায় নাই। হ্যাঁ, বলেন এবার। এখন আসলে এরকম রিসার্চ তো দেখাতে পারতেছি না। কিন্তু এখন বাস্তবে আমরা যদি মনে করেন যে রিসার্চের কথা বাদ দিলাম, আমি যদি মনে করেন আশেপাশের আরো ১০-২০ টা আমি সুসভ্য মানুষের কথা যদি বলি, যারা হয়তো বিবেকবান মানুষের কথাও যদি আমি বলি যে আপনি লাস্টে একটা কথা বলছিলেন যে আ যে এত পর্দার পরেও কেন মানে রেপ বা এগুলো হচ্ছে। এখন আমি কিন্তু শুধু এটাই বলতেছি না, শুধুমাত্র অশ্লীলতার ছড়াছড়ি ব্যাপারটা এরকমও না। এখন তাদের যে অশ্লীলতা এটা তো আছেই, সাথে তাদের যে আসলে যে মোরালিটির যে নলেজ গুলা আ যে একজন মুমিন মুসলিমের কেমন হওয়া উচিত। আমি আমি ঠিক আছে, অশ্লীলতা যতই থাক, তারপরে তো আমার কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কিন্তু এই অশ্লীলতা প্লাস হচ্ছে যে এই যে মানে যে একটা ফ্রি মিক্সিং এর একটা যে কালচার, তারপরে হচ্ছে যে এই যে নলেজ গুলা না থাকা, মোরালিটি সম্পর্কে ফ্রি মিক্সিং এর কারণে মানে এগুলা হচ্ছে। ওয়াও! এটা তো আরেক করে দিলেন ভাই। মাদ্রাসাতে তো তাইলে ফ্রি মিক্সিং একেবারে ভইরা গেছে, তাই না? মাদ্রাসাতে কি মানে মাদ্রাসাতে যে হুজুররা বলাৎকার করতেছে এটা কি হ্যাঁ, করতেছে মানে ফ্রি মিক্সিং এর জন্য? হুজুর আর হুজুর আর ছাত্রের ফ্রি মিক্সিং আছে না? ভিন্ন জেন্ডারের না ও থাকুক, ভিন্ন এজের তো আছে। এখন ফ্রি এখন ফ্রি মিক্সিং বলতে কি বুঝাইতেছেন ভাই? ফ্রি মিক্সিং আচ্ছা, ফ্রি মিক্সিং বলতে বোঝাচ্ছি যে যদি মনে করেন যে এই যে ছেলেমেয়েদের যে খুব মানে মানে এই যে ক্লোজ কনট্যাক্ট থাকা, যেটার কারণে তাদের ভিতরে একজনের যেমন আবারও আমি একটা উদাহরণ দিই। যেমন একটা হসপিটালে ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। যে আপনারা একটা কি কালচার আছেন? ফ্রি মিক্সিং কালচার আছেন, তাই না? জি, জি। ওকে। এটা কি ইসলাম অনুযায়ী হালাল ভাই? এটা তো ফ্রি ইসলাম অনুযায়ী মিক্সিং হালাল করার জন্য চেষ্টা করতে হবে। অবশ্যই এটা হালাল না, ওকে। কখনোই না। আপনি